প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব বরিশাল বোর্ড 2015 সালে যে উইথলিউ এসেছিল এই উইথলিউটি নিয়ে। শুরু করার আগে সবাইকে বক্সের মধ্যে যে ক্লুগুলো দেয়া আছে এগুলোর সাথে আগে পরিচয় করিয়ে দেই। বক্সের মধ্যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লার্ন দেয়া আছে। এর অর্থটি আশা করি যে সবাই পারো। লার্ন অর্থ হচ্ছে তোমার শেখা। কুইকলি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে দ্রুত। ওভার একটি প্রেপোজিশন যার অর্থ হচ্ছে উপর। কমিট অর্থ হচ্ছে এখানে করা বোঝাচ্ছে, তবে তোমরা যখন এই বক্সের মধ্যে ব্যবহার করতে যাবা তখন এর অর্থটা দেখবা যে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কমিট অর্থ কি? কমিট অর্থ হচ্ছে তোমার করা। এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা। এনরিচড ভালোভাবে লক্ষ্য করো, এটা কি চরণটা? এনরিচড অর্থ হচ্ছে তোমার সমৃদ্ধি। এনরিচড অর্থ কি? সমৃদ্ধি। রিডিং আশা করি যে এটা পারো। লাউড এটা অর্থ হচ্ছে তোমার উচ্চস্বরে। লাউড অর্থ কি? উচ্চস্বরে। এরপরে দেওয়া আছে টাইম, আশা করি জানো। নো ভার্বটি সম্পর্কে সবাই জানো। ফিল্ড অর্থ হচ্ছে তোমার পরিপূর্ণ। পসেশনস এই পসেশন অর্থ হচ্ছে তোমার সম্পদ। সবাই আমার সাথে বলো আবার কি এটার অর্থটা কি? পসেশন অর্থ হচ্ছে তোমার সম্পদ। থটস এই থট অর্থ হচ্ছে তোমার চিন্তা ভাবনা। থট অর্থ কি? চিন্তা ভাবনা। আর অফ একটি প্রেপোজিশন, আর এই অফের অর্থ হচ্ছে র অথবা এরো। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোর সাথে আমাদের পরিচয় পর্ব সেরে নিলাম। তো চলো কথা না বাড়ি আমরা আমাদের মূল টপিকটি শুরু করে দিই। ইয়াং পিপল অফেন কনসিডার, তাহলে তরুণরা, ইয়াং পিপল দিয়ে বোঝাচ্ছে তরুণ প্রজন্ম যারা আছে তারা। অফেন এটা অনেকেই অপটেন পড়ো, অপটেন অথবা অফেন দুইটাই রাইট। তোমরা যার যা ইচ্ছা সেটাই পড়তে পারো, সমস্যা নেই। তাহলে তরুণরা প্রায় কী করে থাকে? কনসিডার বিবেচনা করে থাকে। ড্যাশ পোয়েট্রি বাই হার্ট এ টায়ারসাম ড্রাজারি, তাহলে তরুণ যারা রয়েছে তারা প্রায় মনে করে কবিতা মুখস্থ করা একটি ক্লান্তিকর কাজ। এই ড্রাজারি অর্থ হচ্ছে তোমার গোলামি অথবা কাজ। ড্রাজারি অর্থ কি? গোলামি অথবা কাজ। টায়ারসাম ক্লান্তিকর। টায়ারসাম অর্থ কি? ক্লান্তিকর। আরেকটি ফ্রেজ আছে, এটা হচ্ছে লার্ন বাই হার্ট। এখানে আসলে আমরা লার্ন কথাটাকে চেঞ্জ করে এখানে বসাবো। ঠিক আছে, তো লার্ন বাই হার্ট এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে মুখস্থ করা। তাহলে তরুণরা মনে করে কবিতা মুখস্থ করা একটি ক্লান্তিকর কাজ। ঠিক আছে, তাহলে এখানে লার্ন আমরা দিতে পারছি না, এখানে দিতে হবে লার্নিং। কারণটা কি? দেখো এখানে কারণটি হচ্ছে এই কনসিডার্ড একটি ট্রানজিটিভ ভার্ব দেওয়া আছে। তো ট্রানজিটিভ ভার্বের পরে আমরা এখানে মূল ভার্ব বসাতে পারবো না, এখানে জিরান ফর্ম করতে হবে। আর জিরান ফর্ম তোমরা জানো নাউন ফর্মের মতো কাজ করে, নাউনের ইকুইভ্যালেন্ট। যার কারণে আমরা এখানে কি বসাবো? এই যে কনসিডার ভার্বটি রয়েছে এটি একটি ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বের পরে আমরা এখানে 12 সাথে আইএনজি বসিয়ে দেব। ঠিক আছে, আশা করি যে এই লাইনটি বুঝতে পেরেছো। এই লাইনের অর্থ আমি আরেকবার বলি। তরুণরা প্রায় কবিতা মুখস্থকরণকে একটি ক্লান্তিকর কাজ বলে মনে করে। আশা করি যে বুঝতে পেরেছো। বাট দ্য লার্নিং অফ পোয়েট্রি, কিন্তু কবিতা শিখা, এই লার্নিং দিয়ে বোঝাচ্ছে এখানে কি? শিখা। কিন্তু কবিতা শিখা হ্যাজ এ গ্রেট অ্যাডভান্টেজ, বড় ধরনের একটা সুবিধা রয়েছে। ড্যাশ মেয়ারলি রিডিং ইট, কেবলমাত্র এই মেয়ারলি হচ্ছে কেবলমাত্র, রিডিং ইট কেবলমাত্র এটা পড়ে। তাহলে কেবলমাত্র এটাকে পড়ে আমাদের কি কবিতা শেখার একটা বড় ধরনের সুবিধা রয়েছে। এখানে আমরা কি বসাতে পারি? আশা করি যে অনুমান করতে পেরেছ। এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। কারণটা কি? দেখো কারণটা হচ্ছে এখানে একটি, এই যে দেখো অফ পোয়েট্রি হ্যাজ এ গ্রেট অ্যাডভান্টেজ, এখানে এই অংশটি এখানে নাউন ফ্রেজ হিসেবে আছে। আর দেখো এই মেয়ারলির পরে একটি জিরান্ড ফর্ম রয়েছে এখানে, রিডিং ইট। তাহলে নাউন ফ্রেজ এবং জিরান্ডের মাঝখানে আমরা একটি প্রিপোজিশন বসাবো, যার কারণে এখানে এই ওভার এই প্রিপোজিশনটি বসিয়েছে। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। পোয়েমস দ্যাট হ্যাভ বিন লার্নড, পোয়েমস মানে কবিতাসমূহ, দ্যাট হ্যাভ বিন লার্নড যেগুলো শেখা হয়েছে, বিকাম এ পার্মানেন্ট পার্সোনাল ড্যাশ,
এগুলো কি হয়েছে? পার্মানেন্ট মানে স্থায়ী, পার্সোনাল মানে ব্যক্তিগত, স্থায়ী ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে। তাহলে সম্পদ ইংরেজি কি বলেছিলাম বলো তো? বলেছিলাম যে পসেশন। এই পসেশনও তো হচ্ছে তোমার সম্পদ। তাহলে কবিতা মুখস্থ করা যদি হয়ে থাকে তাহলে এগুলো তোমার ব্যক্তিগত একটি সম্পদে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আসলে বিষয়টি এমনই এখানে বুঝিয়েছে। তাহলে এখানে এই যে পসেশন কথাটি এখানে নাউন ফর্মটি কেন বসলো দেখো, এখানে এই পার্সোনাল একটি অ্যাডজেক্টিভ ফর্ম, আর অ্যাডজেক্টিভ ফর্মের পরে কি বসে আমাদের এখানে একটা নাউন ফর্ম বসে। এই কথাটি আমি বহুবার অনেকগুলো উইদাউট ক্লু আলোচনা করার ক্ষেত্রে এই কথাটি বলেছিলাম, আশা করি যে তোমাদের মনে আছে। দ্য মাইন্ড ইজ ড্যাশ উইথ এ স্টোর অফ বিউটিফুল। দ্য মাইন্ড ইজ, দেখো মন কি হয়? সমৃদ্ধ হয়। তাহলে সমৃদ্ধ ইংরেজি কি বলেছিলাম বলো তো? enriched কথাটি বলেছিলাম। এখন বলতে হবে enriched কেন হলো। আচ্ছা, তাহলে দেখো দ্য মাইন্ড হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, আর আমরা জানি এই লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট আছে, একটি অক্সিলিয়ারি ভার্ব আছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। ঠিক আছে, তাহলে মাইন্ড ইজ enriched, মন কি হয়? পরিপূর্ণ হয় কি দ্বারা? উইথ এ স্টোর অফ বিউটিফুল, সৌন্দর্যের একটা ভাণ্ডার দ্বারা। আর লফটি ড্যাশ, আমরা কি বলতে পারবো? লফটি মানে উঁচু, সমুচ্চ, ঠিক আছে, অথবা মহৎ। লফটির অনেকগুলো অর্থ বললাম, উঁচু বললাম, সমুচ্চ বললাম, অথবা মহৎ বললাম, মহৎ চিন্তাধারা দ্বারা। ঠিক আছে, মহৎ চিন্তাধারা। তাহলে চিন্তাধারা ইংরেজি কি? অবশ্যই তোমরা এটা জানো, এটা হচ্ছে তোমার কি? থটস। তাহলে লফটি থটস, মহৎ চিন্তাভাবনা দ্বারা কি হয়? পরিপূর্ণ হয়। অ্যান্ড আইডিয়াস, এবং ধ্যান ধারণা দ্বারা পরিপূর্ণ হয়। এখন বলতে হবে এখানে যে লফটির পরে আমরা থটস কেন ব্যবহার করলাম। দেখো, এই বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ, লফটিও একটি অ্যাডজেক্টিভ। অ্যান্ড অর বাট, এর সামনে যে পার্শ্ববিস থাকবে পরেও ঠিক সেম পার্শ্ববিস থাকবে, এই সুবাদে দুটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কি বসে তোমরা নিজেরাই বলবেন, অবশ্যই অ্যাডজেক্টিভের পরে একটি নাউন ফর্ম বসবে, আর এই থটটি একটি নাউন ফর্ম। ঠিক আছে, অ্যান্ড আইডিয়াস হুইচ মে বি এ সোর্স অফ প্লেজার্স। ঠিক আছে, তাহলে যেগুলো হচ্ছে একটা উৎস, সোর্স অর্থ কি? উৎস, যেগুলো হচ্ছে একটি উৎস, কিসের উৎস? প্লেজার, আনন্দের উৎস, কমফোর্ট, স্বস্তির উৎস, অ্যান্ড ইন্সপায়ারেশন, এবং উদ্দীপনার বা উৎসাহের একটি উৎস। অ্যাট ড্যাশ, দেখো অ্যাট একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটি নাউন ফর্ম বসাবো। তাহলে অ্যাট টাইম, অ্যাট টাইম অর্থ হচ্ছে একটি মাঝে মাঝে। ঠিক আছে, অ্যাট টাইমস মাঝে মাঝে। হোয়েন দ্য বুকস আর নট অ্যাট হ্যান্ড, যখন বই হাতের মধ্যে থাকে না তখন কি হয়? তোমার এই যে কবিতা, যে মুখস্থ করা যে কবিতা আছে, এই কবিতাগুলো তোমার কিসের উৎস হবে? সোর্স অফ প্লেজার, আনন্দের উৎস হবে। কমফোর্ট, আরামদায়ক, এটার উৎস হবে। ইন্সপায়ারেশন, একটা অনুপ্রেরণার উৎস হবে। ঠিক আছে, এবং তোমার মাইন্ড কি দিয়ে পরিপূর্ণ হবে? স্টোর অফ বিউটিফুল অর লফটি থটস অ্যান্ড আইডিয়া দ্বারা তোমার মাইন্ড পরিপূর্ণ হবে। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো এই লাইনটি অনেকটা বড়, যার কারণে অর্থটি একটু পেঁচানো মনে হয়, কিন্তু ভিডিওটি বারবার দেখলে আশা করি যে তোমরা খুব সুন্দরভাবে এটা মিলাতে পারবা। ঠিক আছে, তো চলো পরের লাইনে যাই। পোয়েমস সিলেক্টেড ফর লার্নিং, মানে নির্বাচিত কবিতা সমূহ পড়া বা শিখা। হাউএভার শুড বি অর্দি, কী করা উচিত? যাই হোক, নির্বাচিত কবিতা শিখার জন্য কী করা উচিত? শুড বি অর দি ড্যাশ, অর দি এখানে আমরা কি বলতে পারি? অর দি অফ বলতে পারি। তাহলে এগুলো কি করা উচিত? মূল্যবান হওয়া উচিত। তাহলে অর দির সাথে একটি অফ প্রিপোজিশন বসবে। এর কারণটি কি তাও আমি বলবো। শুড বি অর দি অফ দ্য টাইম টু বি স্পেন্ট অন দ্যাম, যাতে করে এইগুলোর সাথে সময় ব্যয় করা যায়। তাহলে দেখো এখানে এই অর্দি, এখানে অর্দি কথাটি কেন কি অবস্থায় আছে? অর্দি একটি অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এবং পরবর্তীতে এই যে বক্সের পরে একটি নাউন ফ্রেজ দেয়া আছে, এই যে এই অংশটি তোমার একটি নাউন ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ এবং একটি নাউন ফ্রেজ, এর মাঝখানে আমরা কি বসাবো? কিছুক্ষণ আগেও আমরা এর কাজটি করেছি। তাহলে এখানে একটি
প্রিপোজিশন বসাবো। আমি আবারও বলি, অর্ধি কথাটি হচ্ছে তোমার একটি অ্যাডজেক্টিভ এবং পরে একটি নাউন ফ্রেজ দেয়া আছে, এই দুটির মাঝখানে আমরা একটি প্রিপোজিশন বসাবো। ঠিক আছে, তাহলে দুটিকে আমরা যুক্ত করে দিলাম প্রিপোজিশন দ্বারা। And should be those which make a strong appeal to a learner, এবং should be those, এবং এমনটা হওয়া উচিত। should be those অর্থ হচ্ছে কি, এমনটা হওয়া উচিত which make a strong appeal, যেটা কি করে থাকে, একটা জোরালো আবেদন করে থাকে। স্ট্রং অত জোরালো আর আপিল অত আবেদন, যেটা একটা জোরালো আবেদন করে থাকে টু দ্য লার্নার্স, মানে যারা শিক্ষার্থীদের একটা জোরালো আবেদন করে থাকে। আশা করি যে বুঝতে পেরেছ। দ্য বেস্ট ওয়ে টু ড্যাশ এ পোয়েম, দ্য বেস্ট ওয়ে টু ড্যাশ এ পোয়েম, মানে কবিতা মুখস্থ করার ভালো একটি উপায় বা রাস্তা হচ্ছে, দেখো এখানে মুখস্থ করা, তাহলে কমিট তো হচ্ছে করা। আমরা বক্সের মধ্যে বলেছিলাম কমিট অর্থ কি, এই যে কমিট অর্থ আমরা এখানে করা বোঝাইছিলাম এখানে। তাহলে দ্য বেস্ট ওয়ে টু কমিট এ পোয়েম টু মেমোরি, কবিতা মুখস্থ করার ভালো একটি পদ্ধতি হচ্ছে ইজ নট টু লার্ন ইট লাইন বাই লাইন, মানে এটা লাইনে লাইনে, প্রত্যেকটা লাইনে লাইনে না পড়া, এটা হচ্ছে কবিতা মুখস্থ করার একটা ভালো ওয়ে। তাহলে কোন ওয়েটা, এটা তো বলেই দিল যে আসলে কবিতা লাইনে বাই লাইনে, মানে লাইন টু লাইন মুখস্থ করা যায় না। ঠিক আছে, এগুলো পড়ে মুখস্থ করা যায় না। তাহলে কিভাবে করা যায়, পরবর্তী লাইনে আছে দেখো, বাট টু রিড দ্য হোল পোয়েম, কিন্তু কি করতে হবে, পুরো কবিতাটাই কি করতে হবে, পড়তে হবে ড্যাশ লাউড, উচ্চস্বরে পড়তে হবে। ঠিক আছে, তাহলে উচ্চস্বরে কেন পড়তে হবে, দেখো টু রিড দ্য হোল পোয়েম লাউড, এখানে অ্যালাউড কথাটি কেন হলো, দেখো রিড ভার্বের অবজেক্টের পরে শূন্যস্থানে একটি অ্যাডভার্ব বসে। তাহলে দেখো রিড ভার্বের পরে একটি অবজেক্ট আছে আর অবজেক্টের পরে কি বসবে, একটি অ্যাডভার্ব বসবে। তাহলে রিড ভার্বের অবজেক্টের পরে কি বসবে, এখানে একটি অ্যাডভার্ব বসবে। তো অ্যালাউড কথাটি একটি অ্যাডভার্ব। তাহলে কি করতে হবে, কবিতাটা পুরো কবিতাটাই লাউড উচ্চস্বরে পড়তে হবে, ওভার অ্যান্ড ওভার এগেন, মানে বারবার পড়তে হবে, মানে বারংবার পড়তে হবে, আনটিল ইট ইজ থ্রোলি ড্যাশ, আনটিল ইট ইজ থ্রোলি নোন। ঠিক হয়, কী হয়ে যাবে, এটা নোন হয়ে যাবে, যে নো থেকে এটা কি হয়ে যাবে, নোন হয়ে যাবে। আমি এখানে নোয়ে রেখে দিয়েছি, অ্যান্সারটি এখানে ভুল আছে, এটা কি হয়ে যাবে, এখানে নোন হয়ে যাবে। আশা করি যে সবটা বুঝতে পেরেছ। আনটিল ইট ইজ থ্রোলি নোন, এখানে নোন কেন হবে এটি দেখো, এখানে ইট একটি সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে একটি অক্সিলারি ভার্ব, থ্রোলি এখানে দেওয়া আছে একটি অ্যাডভার্ব, এরপরে অবশ্যই তুমি কি বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো আশা করি যে তোমরা এই সবটা ভালোভাবেই বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আশা করি যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।